শুরু করেছিলাম দুর্দান্ত একটা রোমহর্ষক ওয়েব সিরিজ যার নাম দ্য 100। আজ এই ওয়েব সিরিজের শেষ তথা সবথেকে রোমহর্ষক পার্ট এক্সপ্লেন করতে চলেছি। তবে যারা ভাবছো যে এই ওয়েব সিরিজের আগের পার্টগুলো তো দেখিনি, কোনো সমস্যা নেই, আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি আগের কাহিনীগুলো খুব সহজে। তো পৃথিবী একসময় পারমাণবিক যুদ্ধের ফলে ধ্বংস হয়ে যায়। এই সময় কিছু মানুষ মহাকাশে চলে যায় আত্মরক্ষার জন্য এবং তারা একটা মানুষের তৈরি মহাকাশ স্টেশন বা স্পেস স্টেশনে আশ্রয় নেয়, যেটার নাম আর্ক। এরপর 97 বছর কেটে যায়। একদিন আর্কবাসীদের মধ্য থেকে 100 জনকে পৃথিবীতে পাঠানো হয় দেখার জন্য যে পৃথিবী আবার কি বসবাসের যোগ্য হয়ে উঠেছে। তাহলে সবাই মিলে আর্ক থেকে আবার পৃথিবীতে চলে যাবে। কিন্তু তারা এসে দেখে পৃথিবী তো বসবাসের যোগ্য হয়ে উঠেছে, কিন্তু পৃথিবীতে বর্তমানে রাজ করছে ভয়ঙ্কর নরখাদক আদিবাসীরা। এবং শুধু তাই নয়, বিপদের ওপরে বিপদ হলো এই পৃথিবীতে মাউন্ট ওয়েদার নামে এক পর্বত আছে। সেই পর্বতের মধ্যে লুকিয়ে থাকে কিছু হাই-ফাই টেকনোলজি জানা মানুষ, যারা কিনা আবার দিনের আলোতে বেরোতে পারে না। এবং এই মাউন্ট ওয়েদারে যারা বসবাস করে তারা আদিবাসী এবং আর্কবাসীদেরকে ধরে নিয়ে গিয়ে ভয়ঙ্কর এক গোপন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালায়। এরপর কি হলো? আর্কবাসীরা কি বাঁচতে পারলো? একদিকে ভয়ঙ্কর আদিবাসী আর অন্যদিকে মাউন্ট ওয়েদারে লুকিয়ে থাকা মানুষগুলোর আতঙ্ক। পৃথিবীতে কি আবার আগের মতো সবকিছু স্বাভাবিক হয়ে গেল? এবং আজকের ভিডিওতে এই ওয়েব সিরিজের সবথেকে রোমহর্ষক পার্ট দেখতে চলেছো, যা হোশ উড়িয়ে দেবে। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের ওয়েব সিরিজ দ্য 100 সিজন 2 শেষ পার্ট। তো আগের ভিডিওতে অর্থাৎ সিজন 2 এর প্রথম পার্টে দেখানো হয়েছিল ফিন মারা যায়। ক্লার্ক তার প্রিয় মানুষটার মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল। ঠিক সেই সময় আদিবাসীদের লিডার এসে জানায়, যেহেতু তুমি ফিনকে নিজে হত্যা করেছো, সুতরাং আমরা যেভাবে চেয়েছিলাম বদলা নিতে, সেটা আমরা নিতে পারিনি। তাই ফিনের দেহটা আমরা নিয়ে যেতে চাই। ওর দেহটার সঙ্গে আমরা এমন কিছু করব যা দেখে পরবর্তীকালে কেউ আদিবাসীদের দিকে আঙুল তোলার আগে 10 বার ভাববে। কিন্তু অবাক ব্যাপার, ফিনের মৃতদেহটা নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ক্লার্ক দেখে ফিন চোখ খুলছে, আর ক্লার্ককেও তারা তাদের সঙ্গে যেতে বলে। সকালবেলার দিকে ক্লার্ক, ব্লেক, রেভেন সহ আলফা স্টেশনের গুরুত্বপূর্ণ সদস্যরা অনেকটা সময় যাত্রা করার পর গ্রামের কাছাকাছি পৌঁছায়। আদিবাসীরা সবার কাছ থেকে প্রথমে অস্ত্রগুলোকে নিয়ে নেয় এবং তারপর ওদেরকে গ্রামের ভিতরে প্রবেশ করায়। কিন্তু গ্রামে ঢোকার সাথে সাথে আদিবাসীরা তাদের উপরে চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকে। তারা বলতে থাকে, এদের সবাইকে মেরে ফেলো, কারণ এরা আমাদেরকে মেরেছে। কিন্তু আদিবাসীদের প্রধান, যার নাম লেক্সা, সে হঠাৎ করে সবাইকে জানিয়ে দেয় যে এখন থেকে এই আর্কবাসী এবং আমরা অর্থাৎ আদিবাসীরা একসাথে একজোট হয়ে লড়াই করব। কাদের বিরুদ্ধে? মাউন্ট ওয়েদারের লুকিয়ে থাকা ওই মানুষগুলোর বিরুদ্ধে, যারা কিনা আমাদেরকে ধরে নিয়ে গিয়ে ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষা চালায়। এবং ফিনের মৃতদেহটাকে আর কিছু না করে তারা ফিনের মৃতদেহটাকে জ্বালিয়ে দেয় আগুন দিয়ে। আর্কবাসী এবং আদিবাসীদের মধ্যে বন্ধুত্বে সেলিব্রেশন করতে গিয়ে একটা ছোট্ট খাওয়া দাওয়ার আয়োজন করে তারা। কিন্তু সেখানে আদিবাসীদের লিডার লেক্সার দেহরক্ষী আর্কবাসীদের তরফ থেকে তাকে দেওয়া একটা সেলিব্রেশন ড্রিঙ্ক পান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এবং এটা দেখে লেক্সার প্রচণ্ড রেগে যায়। সে ক্লার্ককে বলে, তোমাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য হাত তো মিলিয়েছি, কিন্তু তোমরা কি বন্ধুত্বের যোগ্য? ওই ড্রিঙ্কের মধ্যে কি মেশানো ছিল? দেখা যায় রেভেনের কাছ থেকে একটা বিষের বোতল উদ্ধার করা হয় এবং লেক্সা বুঝে যায় এই আর্কবাসীদের দেওয়া সেই ড্রিঙ্কের মধ্যে এই বিষ মেশানো ছিল নিশ্চয়ই। লেক্সা সেই মুহূর্তে সমস্ত আর্কবাসীদের বন্দি করে ফেলে। অন্যদিকে মাউন্ট ওয়েদারে মন্টি, জাসপার ও মায়া আরও কিছু আর্কবাসীকে নিয়ে রেডিও কানেকশনের মাধ্যমে তাদের লোকেদের কাছে খবর পৌঁছে দেওয়ার প্ল্যান করে যে আমরা এখানে বন্দি রয়েছি। এবং সেই প্ল্যান মতো তারা একটা দেওয়াল ভেঙে সেটার ভেতরে অসংখ্য তারের সন্ধান পায়। কিন্তু সেই সময় সেখানে একটা গার্ড এসে পড়ায়। তারা সেই জায়গাটাকে আবারও ঢেকে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দেখা যায় বেশ কিছুটা সময় পর আদিবাসীরা রেভেনকে তাদের সাথে নিয়ে যায় এবং একটা গাছের সাথে তাকে বাঁধে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু রেভেন বলতে থাকে, বিশ্বাস করো, ওই বিষের বোতলটা আমার নয়, আমি ওটা রাখিনি। কিন্তু তার কোনো কথা না শুনে রেভেনের শরীরের বিভিন্ন অংশে চাকু দিয়ে আঘাত করতে থাকে আদিবাসীরা। ক্লার্ককে দেখা যায় সে ছুটে গিয়ে সেই বিষের বোতল থেকে তরলটা পান করে, কিন্তু ক্লার্কের কিছুই হয় না এবং সে প্রমাণ করে দেয় এই বোতলটার মধ্যে কোনো বিষই ছিল না। এবং লেক্সাকে সে এটাও বলে, আমাদের মধ্যে কেউ নয়, তোমাদের আদিবাসীদের মধ্যে কেউই তোমাকে মারতে চেয়েছিল। এবং দেখা যায় আদিবাসীদের লিডার লেক্সার দেহরক্ষী আসলে লেক্সাকে মারতে চেয়েছিল। এবং এটা জানার পর লেক্সা রেভেনকে ছেড়ে দেয় এবং তার দেহরক্ষীকে নির্মমভাবে বিশ্বাসঘাতকতার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফিরে আসছি রোমহর্ষক ভিডিওতে। তার আগে বলে দিই, আজকে ভিডিওটা স্পন্সর করেছে মোস্ট পপুলার সাইট 1xbet। ঘরে বসে অনলাইন গেম খেলে বা প্রেডিকশন করে টাকা কামাতে পারো। যেতে টাকা খুব সহজে উইথড্রল হয় ইউপিআই, জিপে, পেটিএম বা যে কোনো মাধ্যমে। 24 ঘন্টা কাস্টমার সাপোর্টের সাথে আইফোন, কার এবং আরও অন্যান্য প্রাইজ জেতার সুযোগ আছে। রেজিস্টার করো আমার প্রোমো কোড EXPTV ইউজ করে পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে, আর পেতে পারো 60,000 টাকা বোনাস। তো যাও 1xbet করো। অন্যদিকে মাউন্ট ওয়েদারে দেখা যায় মন্টি বেতার তরঙ্গ বা রেডিওর মাধ্যমে রেভেনকে মেসেজ পাঠাতে গিয়ে
ধরা পড়ে যায় গার্ডদের হাতে এবং গার্ডরা তাকে বন্দি করে নিয়ে যায় একটা খাঁচার ঘরে। রেডিওর মেসেজ আসার পর ব্লেক, একজন আদিবাসী এবং লিঙ্কন এরা সবাই মিলে রিপার্স সাজে। রিপার্স কাদের বলে? আগের ভিডিওতে বলেছি রিপার্স হলো আদিবাসীদের মধ্যে এমন কিছু মানুষকে মাউন্ট ওয়েদারের লোকেরা ব্রেন ওয়াশ করত, যাতে সেই মানুষগুলো তাদের মানসিক সন্তুলন হারিয়ে নরখাদকে পরিণত হতো। তো এই 3 জন নরখাদক আদিবাসী সেজে মাউন্ট ওয়েদারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এদিকে ক্লার্ককে দেখা যায় সে লেক্সার সাথে একটা আলোচনা সভায় উপস্থিত হয়েছে, যেখানে আদিবাসীদের গুরুত্বপূর্ণ সদস্যরাও রয়েছে। এবং এই সময় ক্লার্ক একা বাইরে গেলে তার উপর হঠাৎ করে হামলা হয় এবং ক্লার্কের সাথে আসা দেহরক্ষী মারা যায়, কিন্তু লেক্সা ক্লার্ককে বাঁচিয়ে নেয়। এবং এই সময় তারা একটা হুঙ্কার শুনতে পায় এবং এই হুঙ্কারটা শুনে ক্লার্ক কিছুই বুঝতে পারে না। এদিকে লেক্সা তাকে নিয়ে হঠাৎ করে পালাতে শুরু করে, আর তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে শুধু মানুষের হাড় আর মাংস, এবং এর সাথে সে আরও একটা ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হয়। অর্থাৎ এক লাফে তার সামনে এসে দাঁড়ায় বিশাল আয়তন এক নরখাদক গরিলা। এই গরিলারই হুঙ্কার ছিল ওটা, যার শক্তির সামনে মানুষ খড়কুটোর মতো উড়ে যাবে। ক্লার্কের বন্দুকের গুলিও যার কাছে সামান্য আঘাত ছাড়া কিছুই নয়। তাকে দেখে প্রথমে ভয় পেলেও অবশেষে নিজের এবং লেক্সার প্রাণ বাঁচাতে ক্লার্ক কোনো মতে সেখান থেকে পালিয়ে একটা নিরাপদ জায়গা আশ্রয় নেয়, কিন্তু সেই নরখাদক গরিলা সেখানেও পৌঁছে যায়। ক্লার্করা দরজার আড়ালে দাঁড়িয়ে তাকে ভেতরে ঢুকিয়ে বন্দি করে এবং সেখান থেকে বেরিয়ে যায়। এরপর তারা একটা নিরাপদ দূরত্বে চলে যায়, কারণ তারা জানে তারা যাকে বন্দি করে রেখেছে তাকে বেশিক্ষণ বন্দি করে রাখা যাবে না। ওদিকে দেখা যায় লিঙ্কন ব্লেককে বন্দি সাজিয়ে নিয়ে রিপার্সদের যাতায়াতের গুহায় প্রবেশ করে, আর কিছুক্ষণ পর সেখানে সত্যিকারের কিছু রিপার্সও চলে আসে এবং ব্লেককে বন্দি ভেবে তার চোখও বেঁধে দেয়। তারা জানতেও পারল না যে লিঙ্কন তাদের মতোই একজন রিপার্স সেজে এসেছে এবং ব্লেককে মিথ্যে বন্দি সাজিয়ে নিয়ে এসেছে, যাতে তারা আসল রিপার্সদের সঙ্গে মাউন্ট ওয়েদারের ভেতরে প্রবেশ করতে পারে। মাউন্ট ওয়েদারের লোকেরা লিঙ্কনকে রিপার্সদের মতো ডোজ দিতে চাইলে, অর্থাৎ যেই ওষুধটা রিপার্সদেরকে তারা দিত, লিঙ্কন কিন্তু মুখ বুঝে চুপচাপ সেই ওষুধটা নিতে বাধ্য হয় এবং ব্লেককেও তারা রিপার্স বানানোর জন্য টেনে নিয়ে যায়। এবং এরপর শুরু হয় ভয়ানক ট্রেনিং প্রসেস। গলায় কুকুরের মতো লোহার বেল্ট বেঁধে শরীরে একরকম বিষাক্ত পাউডার লাগিয়ে তার ওপর কিছু স্প্রে করা হয়, সাথে ইঞ্জেকশন তো আছেই, কিন্তু এবার গুলি করার মতো মুখে একটা যন্ত্র ঢুকিয়ে একটা ট্যাবলেট সরাসরি তাদের শরীরে ভেতরে প্রবেশ করানো হয়। এমন নৃশংস অত্যাচারের পরও দেখা যায় ব্লেক এখনও রিপার্সে পরিণত হয়নি, কিন্তু বর্তমানে সে খাঁচায় বন্দি। আর এই যে জিনিসগুলো ওরা করছিল, এটাই হলো একটা সাধারণ মানুষকে নরখাদক রিপার্স তৈরি করার নিয়ম। এদিকে মাউন্ট ওয়েদারের রেডিও টাওয়ারের কাছে যাওয়ার সময় ক্লার্কের ওপরে হামলা হলে আদিবাসীরা এবং অক্টিভিয়া মিলে মাউন্ট ওয়েদারের 2জন লোকের ওপর আক্রমণ করে এবং তাদের বাঁচায়, এবং মাউন্ট ওয়েদারের একজনকে জীবিত অবস্থায় বন্দি করে আলফা স্টেশনে নিয়ে আসে, যাতে এই লোকটার কাছ থেকে তারা মাউন্ট ওয়েদারের সম্বন্ধে আরও কিছু জানতে পারে। কিন্তু দেখা যায়, আগের ভিডিওতেই বলেছিলাম যে মাউন্ট ওয়েদারে যারা থাকে তারা দিনের বেলায় নর্মালি বেরোতে পারে না, কারণ তারা সূর্যের আলো সহ্য করতে পারে না। কারণ পৃথিবীতে 97 বছর আগে যে পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল, সেটা রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা এখনও আছে বাতাসে, যেটা মাউন্ট ওয়েদারের লোকেরা সহ্য করতে পারে না, কারণ তারা বহু বছর ধরে গুহার মধ্যে লুকিয়েছিল। তাই বর্তমানে পৃথিবীর বাতাবরণ বা পৃথিবীর পরিবেশের সঙ্গে তারা খাপ খাইয়ে নিতে পারে না। সুতরাং রেডিয়েশনের অ্যাটাকে সেই লোকটা মৃত প্রায় অবস্থা হয়ে যায়। ক্লার্ক এবং তার মা সিদ্ধান্ত নেয় তাকে যেভাবেই হোক বাঁচিয়ে তুলতে হবে, কারণ একমাত্র সেই সম্বল যার কাছ থেকে মাউন্ট ওয়েদারের বিভিন্ন তথ্য জানা যাবে। তাকে একসময় সুস্থ তো করা হয়, কিন্তু সেই লোকটা নিজেদের বিষয়ে কোনো রকম কথা বলতে নারাজ। এদিকে দেখা যায় ব্লেককে খাঁচা থেকে বের করে তারা রক্তের বোতলের মতো ঝুলিয়ে তার কাছ থেকে রক্ত নেওয়া শুরু করেছে, যা কিনা তারা আদিবাসীদের সঙ্গেও করে থাকে। এমন সময় মায়া চিকিৎসা বিভাগের নিখোঁজ আর্কবাসীদের খুঁজতে এসে খাঁচায় বন্দি মানুষদের ঘরে গিয়ে ব্লেককে দেখতে পায়। মায়া ব্লেকের জ্ঞান ফিরিয়ে তার সঙ্গে কথা বলে এবং তার গায়ে লাগানো তার খুলে দেয়। এমন সময় সেখানকার গার্ড চলে আসলে মায়া তাকে বলে ব্লেক মারা গেছে, সেজন্য তার গায়ে তারটা খুলে নিয়েছি। এবং এই সময় ব্লেককে নিচে নামানোর পরই সেই গার্ডটার সঙ্গে তার মারপিট লেগে যায়। অবশেষে অনেক কষ্টে ব্লেক তাকে মেরে ফেলে এবং নিজেই মাউন্ট ওয়েদারের একজন গার্ডের সাজ পোশাক নিয়ে নেয়, অর্থাৎ সে নিজেই গার্ড সাজে, যাতে মাউন্ট ওয়েদারের যেখানে সেখানে সে নিশ্চিন্তে যাতায়াত করতে পারে এবং একই সাথে এখানে লুকিয়েও থাকতে পারে গার্ডের ভেস ধরে। এদিকে দেখা যায় জ্যাসপার একসময় ওয়ালেসের উপর আক্রমণ করেছিল, কিন্তু ওয়ালেস জ্যাসপারের কোনো ক্ষতি না করে উল্টো তাকে নিয়ে ডক্টর সিংয়ের কাছে যায়, আর ডক্টর সিং ওয়ালেসকে দেখে চমকে ওঠে। ওয়ালেস সেখানে বন্দি আর্কবাসীদের মুক্ত করে এবং সমস্ত আর্কবাসীদেরকে বাড়ি ফেরার কথা ঘোষণা করে। আগেও বলেছি ওয়ালেস কিন্তু মানুষটা সেরকম একটা খারাপ ছিল না, ভালো মানুষ ছিল, কিন্তু তার ছেলে যার নাম কেথ, সেই কিন্তু উল্টো দিমাগের ছিল। ওয়ালেস খুব ভালো করে বুঝতে পারে যে আর্কবাসী এবং জঙ্গলবাসীদেরকে ধরে নিয়ে এসে এখানে যে নারকীয় পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয় তার জন্য তার ছেলে দায়ী।
সে গার্ডদেরকে বলে তার ছেলেকে বন্দি করতে, কিন্তু গার্ডগুলো অবাক ব্যাপার, উল্টো ওয়ালেসকে বন্দি করে। কারণ মাউন্ট ওয়েদারের সবাইকে ওয়ালেসের ছেলে কেজ এই লোভ দেখিয়েছিল যে এই আদিবাসী এবং এই আর্কবাসীদের ওপর পরীক্ষা নিরীক্ষা চালানোর পর যে ওষুধটা তৈরি হবে, সেই ওষুধ দিয়েই কিন্তু আমরা পৃথিবীতে আবার স্বাভাবিকভাবে বসবাস করতে পারবো এবং সূর্যের আলোতেও বেরোতে পারবো। সুতরাং আমাকে সাহায্য করো। এবং এই লোভে পড়ে সবাই মিলে কেজের সাথ দেয় এবং মাউন্ট ওয়েদারের বর্তমান প্রেসিডেন্ট হয় কেজ। আর সে প্রেসিডেন্ট হওয়া মাত্রই আর্কবাসীদের থাকার ঘরেই তাদেরকে বন্দি করে ফেলে। ব্লেককে দেখা যায় সে মাউন্ট ওয়েদারে মন্টি তৈরি করা রেডিও কানেকশনের মাধ্যমে আলফা স্টেশনে ক্লার্কের সাথে যোগাযোগ করে। ব্লেক তাকে সব কিছু বলে এবং ক্লার্ক বলে, বর্তমানে তোমার প্রথম কাজ হলো মাউন্ট ওয়েদারের অ্যাসিড ধোয়া বন্ধ করা, কারণ সেই অ্যাসিড ধোয়া থাকলে আমরা সেখানে পৌঁছতে পারবো না। এরপর ক্লার্ক একটা বুদ্ধি করে, সে তাদের হাতে যে মাউন্ট ওয়েদারের গার্ডটা বন্দি ছিল তাকে ছেড়ে দেয়। তবে সেই গার্ডটা যাওয়ার আগে তাকে বলে, মনে রেখো আর্কবাসী এবং আদিবাসীরা সম্পূর্ণভাবে প্রস্তুত লড়াই করার জন্য। এবং আরেকটা কথা মনে রেখো, তোমাদের মাউন্ট ওয়েদারের যত সেনাবাহিনী আছে তার থেকেও বেশি লোক আছে আর্কবাসী এবং আদিবাসীদের। এবং অ্যাসিড ধোঁয়াকে নিয়ন্ত্রণ করার শক্তিও কিন্তু আমাদের জানা আছে। এবং বর্তমানে রিপার্স অর্থাৎ সেই নরখাদকদের নিয়ন্ত্রণ করার জন্য তাদের ব্রেন যে নিয়ন্ত্রণ করো তোমরা যে যন্ত্রের মাধ্যমে, সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি। ক্লার্ক এই গার্ডগুলোকে এই সমস্ত কথা এই জন্য বলে যাতে গার্ডটা ফিরে গিয়ে মাউন্ট ওয়েদারের প্রধান অর্থাৎ কেজকে এই কথাগুলো বলে। এবার প্রশ্ন হলো, ক্লার্ক এই মিথ্যে কথাগুলো কেন বলল গার্ডটাকে? কারণ যেহেতু ব্লেক ছদ্মবেশে সেই মাউন্ট ওয়েদারে রয়েছে এবং কেজ এখন মাউন্ট ওয়েদারের প্রধান, সুতরাং কেজ প্রথমেই চেষ্টা করবে যে আর্কবাসী এবং আদিবাসীদের মধ্য থেকে কোন গুপ্তচর মাউন্ট ওয়েদারের মধ্যে লুকিয়ে আছে সেটা বের করার। সে যাতে সেই দিকে নজর দিতে না পারে সেই জন্য ওই মিথ্যে কথাগুলো বলে সে গার্ডটাকে পাঠালো, যাতে গার্ড গিয়ে এই কথাগুলো বলবে এবং কেজ এই জিনিসগুলো নিয়ে চিন্তাভাবনায় ব্যস্ত হয়ে পড়বে যে কি করে আর্কবাসী এবং আদিবাসীদের আটকানো যায়। সুতরাং ব্লেকের দিকে তার চোখ যাবে না, সে এইসব নিয়ে ব্যস্ত থাকবে। এর আগের ভিডিওতে বলেছিলাম যে বন্দি আর্কবাসী বা আদিবাসীদের মধ্য থেকে বিভিন্ন মানুষকে টেনে নিয়ে যাওয়া হয় এবং তার বোন ম্যারো বা অস্থি মজ্জাটা তারা বের করে নেয়। কেন? কারণ সেই বোন ম্যারো বা অস্থি মজ্জাটা তারা নিজেদের দেহে প্রতিস্থাপন করে নেয়, যাতে তারা বর্তমান পৃথিবীতে অর্থাৎ এই রেডিয়েশনযুক্ত পৃথিবীতে ঠিকভাবে বাঁচতে পারে এবং দিনের বেলায় আলোতে বেরোতে পারে। অন্যদিকে ক্লার্ককে চিন্তিত দেখা যায়, কারণ রিপার্সদের কন্ট্রোল করার জন্য শব্দযন্ত্র প্রচুর সংখ্যায় তৈরি করতে হবে। কারণ রিপার্সদের যদি কন্ট্রোল করার যন্ত্র তারা না বানাতে পারে তাহলে মাউন্ট ওয়েদারে তারা ঢুকতে পারবে না, কারণ মাউন্ট ওয়েদারের লোকেরা নরখাদক রিপার্সদের রেখেছে তাদের পাহারার জন্য। এদিকে দেখা যায় আলফা স্টেশন থেকে ফিরে আসা ওই গার্ড যাকে ক্লার্ক ছেড়ে দিয়েছিল, সে এসে কেজকে ক্লার্কের সাবধানবাণী শোনাচ্ছিল যে ক্লার্ক কিন্তু এখানে খুব তাড়াতাড়ি আক্রমণ করবে। কিন্তু কেজ এসব শোনার পর ভয় তো পাই না, উল্টো যা বলে তা ভয় পাওয়ার মতো। কারণ কেজ খুব শিগগিরই ক্লার্কের ওপরে মিসাইল দিয়ে হামলা করার পরিকল্পনা করছিল এবং এই হামলার কথা ক্লার্ক জেনে যায়। সেদিন একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল ক্লার্কের। কিসের মিটিং? সমগ্র আদিবাসীদের 12টা প্রজাতি তাদের সঙ্গে আর্কবাসীদের একটা মিটিং হবে। সেই মিটিংয়ে ঠিক করা হবে যে মাউন্ট ওয়েদারে তারা একত্রভাবে কবে হামলা করবে আর কিভাবে করবে। সেই মিটিংয়ে ক্লার্ক নিজে না গিয়ে কেনকে পাঠিয়ে দেয়। এদিকে দেখা যায় আর্কের প্রধানকে, সে তার সঙ্গী সাথীদের নিয়ে মরু অঞ্চলে এসে পৌঁছেছে, ঠিক যেখানে সে মহাকাশ থেকে ল্যান্ড করেছিল এই পৃথিবীতে। আর্কের প্রধান তার সঙ্গী সাথীদের বলেছে, আমি একটা আলোর শহরের কথা জানি, যেই শহরে কোনো হিংসা মারামারি কিচ্ছু নেই, আমরা সেখানে গিয়ে খুব ভালো করে বসবাস করতে পারবো। তবে সেই শহর বর্তমানে আছে কিনা সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। তারা যখন যাচ্ছিল তাদের সঙ্গে ইমোরি নামে এই মেয়েটার দেখা হয়। মেয়েটি তাদের দেখে প্রথমে খুব ঘাবড়ে যায়, কিন্তু তারপর সেও একই কথা বলে, সেও নাকি একটা আলোর শহরের কথা শুনেছে। সেও সেদিকে যাচ্ছিল তার ভাইয়ের সাথে। তবে পথে কিছু দুষ্কৃতী তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিস চুরি করে তার ভাইকে মেরে ফেলেছে এবং এরপর মেয়েটিকে নিয়ে আর্ক প্রধান পথ চলা শুরু করে আবার। এদিকে দেখা যায় ব্লেক অন্যান্য গার্ডদের সঙ্গে ছদ্মবেশে থেকে আর্কবাসীদের ঘরে আসে, যেখানে তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল। কায়দা করে সে জ্যাসপারের হাতে একটা বন্দুক ধরিয়ে দেয় এবং তাকে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলে। এবং জ্যাসপার ব্লেককে বলে যে তুমি ওয়ালেসকে খুঁজে বের করো, কারণ ওয়ালেস কোনো খারাপ মানুষ নয়, ওয়ালেসের বুদ্ধির দ্বারা আমরা এখান থেকে বেরোতে পারি। ব্লেক জ্যাসপারের কথা মতো ওয়ালেসের ঘরে পৌঁছে যায় এবং নিজের আসল পরিচয় দিয়ে তার কাছে সাহায্য চায়। কিন্তু ওয়ালেস ব্লেকের কথার উত্তরে জানায়, যেহেতু আমাকে বন্দি করেছে আমার ছেলে, সুতরাং শিওর থাকো আমার ছেলে এখানকার সিকিউরিটি সিস্টেম সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে, সুতরাং আমরা এখান থেকে কোনোভাবে বেরোতে পারবো না। তবে আমার কাছে অন্য একটা উপায় আছে। ওদিকে দেখা যায় মরু অঞ্চলে একটা নির্দিষ্ট জায়গায় এসে আর্কের প্রধানরা সবাই একটা বন্দুকধারীর হামলার মুখে পড়ে, যেখানে তাদের সঙ্গে থাকা ওই অসহায় মেয়েটা যার নাম ইমোরি, সে নিজের আসল রূপে চলে আসে। সে আসলে কোনো নিরীহ মানুষ নয়, সে নিজেই ছিল একজন ডাকাত বা দুষ্কৃতী এবং সে এইভাবেই পথ চলতি লোকেদেরকে ফাঁসায়।
ইমোরি মার্ফির গলায় ছুরি ধরে এবং বাকিদেরকে ভয় দেখিয়ে সবকিছু লুটপাট করে পালায়। তবে যাওয়ার আগে ওই মেয়েটা মার্ফির কানে কানে উত্তর দিকে যাওয়ার কথা বলে যায়। এবার এদের কাছে আর কোনো উপায় না থাকায় কিছু লোকেরা ফিরে যায় এবং অবশেষে তারা 4 জন মিলে রওনা দেয় কোনো সহায় সম্বল ছাড়া। ওদিকে ব্লেক ওয়ালিসের দেখানো পথ অনুযায়ী একটা লম্বা সিঁড়ি বেয়ে উপরে উঠে কোথাও একটা যেতে থাকে। এদিকে দেখা যায় লিঙ্কনকে সে সফলভাবে বাইরে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু তার শরীরে রিপার্সদের কিছু লক্ষণ প্রকাশ পেয়েছে, কারণ মাউন্ট ওয়েদারের গার্ডরা তার শরীরে রিপার্সদের দেওয়া ইঞ্জেকশনগুলো পুশ করেছিল। ওদিকে দেখা যায় কেজ যে কোনো মুহূর্তে মিসাইল লঞ্চ করতে চলেছে। ঠিক এমন সময় ক্লার্ক সেখানে যায় এবং না পালিয়ে তার মাকে সবকিছু বোঝাতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার মাকে সবকিছু বলার আগেই মিসাইলটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায় এবং অনেকটা সময় কেটে যাওয়ার পর ক্লার্ক এবং তার মায়ের জ্ঞান ফেরে। এদিকে দেখা যায় ব্লেকের কথা মতো জ্যাসপার বাকি আর্কবাসীদের নিয়ে তাদের তুলতে আসা গার্ডদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। উল্টো তারা জ্যাসপারকে পরবর্তী টার্গেট হিসেবে ধরে নিয়ে যায়। কিন্তু ঠিক সেই সময় ডক্টর সিং সহ বাকি গার্ডদের ওপর রেডিয়েশন অ্যাটাক শুরু হয় এবং ডক্টর সিং মারা যায়। এদিকে দেখা যায় কেজ জোর করে তার বাবার শরীরে আর্কবাসীদের অস্থিমজ্জা বা বোন ম্যারো প্রবেশ করায়। এদিকে দেখা যায় ক্লার্কের মা অক্টিভিয়া এবং লিঙ্কনরা গিয়ে সেই মিসাইল হামলার ফলে যে আহত মানুষ ছিল তাদের উদ্ধার করা শুরু করে, কিন্তু এই সময় হঠাৎ মাউন্ট ওয়েদারের লোকেরা বেঁচে যাওয়া মানুষদের ওপর গুলি চালাতে শুরু করে। ওদিকে মাউন্ট ওয়েদারে বন্দী আর্কবাসীরা নিজেদেরকে বাঁচানোর জন্য একটা বড় ঘরে গিয়ে সমস্ত অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখে এবং কিছুক্ষণ পর মাউন্ট ওয়েদারের গার্ডরা তাদের ওপর হামলা করতে এলে তারা নিজেদের বাঁচানোর জন্য সর্বশক্তি দিয়ে লাফিয়ে পড়ে। চাকু, লাঠি, কুড়াল যে যা পারে সব দিয়ে লড়াই করে তারা এবং ভয়ঙ্কর একটা রক্তারক্তি কাণ্ডের পর অবশেষে কিছু গার্ডরা বেঁচে যাওয়ায় তারা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পালানোর আগে তারাও চালাকি করে তাদের মধ্যে একজন মেয়েকে ধরে নিয়ে যায়। তবে তারা মেয়েটাকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়ার আগেই ব্লেক এবং মায়া তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু দুর্ভাগ্য মেয়েটিকে তার বাবার কাছে রেখে আসার সময় মায়া কেজের সামনে পড়ে যায়। কেজ এতদিনে খুব ভালো করে বুঝে গেছিল যে মায়া তার জন্য নয়, আর্কবাসীদের হয়ে কাজ করছে। সুতরাং মায়াকে সে একটা পিপি কিট পরিয়ে তাতে 20 মিনিটের অক্সিজেন দিয়ে রেডিয়েশনের প্রভাব সম্পন্ন এলাকায় অর্থাৎ জ্যাসপারের কাছে পাঠিয়ে দেয় এবং হুমকি দেয় মায়াকে বাঁচাতে চাইলে সমস্ত আর্কবাসীকে স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে হবে মাউন্ট ওয়েদারে এসে। এমন সময় ব্লেক হঠাৎ করে একটা এসি ট্যাকের মধ্য দিয়ে আবারও সেই ঘরটাতে প্রবেশ করে এবং সেখান দিয়েই একটা নিরাপদ জায়গায় মায়াকে নিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় লিঙ্কনের সাহায্য নিয়ে ক্লার্ক এবং লেক্সা ওই বন্দুকধারী শত্রুকে মেরে ফেলে যে তাদের ওপর আড়াল থেকে গুলি চালিয়েছিল এবং মিসাইল আক্রমণের ফলে আঘাত পাওয়া সমস্ত আর্কবাসী এবং আদিবাসীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদিকে দেখা যায় কিছুটা পথ অতিক্রম করার পর মরফিদের আরেক ভয়ঙ্কর বিস্ফোরণের কবলে পড়তে হয়। আসলে এটা আলোর শহরে পৌঁছানোর আগের প্রবেশপথ, যেখানে মাটির নিচে ভয়ঙ্কর বিস্ফোরক রাখা আছে, অর্থাৎ একটা পা এদিক ওদিক হলে তাদের দেহ টুকরো টুকরো হয়ে যাবে যে কোনো মুহূর্তে। তাই আর্কের প্রধান বাকিদেরকে পথ দেখিয়ে নিয়ে যাওয়া শুরু করে। অনেকটা ধৈর্য এবং সতর্কতার সাথে পথ অতিক্রম করার পর অবশেষে তারা যা দেখে তা হলো সামনে ধুধু মরুভূমি ছাড়া আর কিছুই নেই। আলোর শহর তো অনেক দূরের কথা, একটা পশু পাখি পর্যন্ত নেই সেখানে। অন্যদিকে রেভেনের সঙ্গে কথা বলার সময় ব্লেককে দুজন গার্ড দেখে ফেলে এবং তারা ব্লেকের পিছু নেয়। গার্ড দুটো ব্লেককে সন্দেহ করে যে ছদ্মবেশে হয়তো কোনো আর্কবাসী আমাদের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু ব্লেক কোনো মতে সেখান থেকে পালিয়ে তাদের গুপ্ত জায়গায় ফিরে আসে। ব্লেককে মায়ার বাবা একটা ম্যাপ দেখায় এবং সেই ম্যাপটা দেখে ব্লেক বুঝতে পারে যে আর্কবাসী এবং আদিবাসীদের ওপরে যে অ্যাসিড ধোঁয়া ছাড়া হয় সেই অ্যাসিড ধোঁয়াটা কোত্থেকে আসে। এসব দেখার পর ব্লেক রেভেনের সঙ্গে যোগাযোগ করে এবং রেভেন ও তার সহকর্মী ইঞ্জিনিয়ারের সাহায্যে কাজ করতে শুরু করে। এই অ্যাসিড ধোঁয়া তাদেরকে প্রথমে বন্ধ করতে হবে, নয়তো আর্কবাসী এবং আদিবাসীরা কিছুতেই মাউন্ট ওয়েদারে হামলা করতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই ব্লেক রেভেনের পরামর্শ মতো সেই অ্যাসিড ধোঁয়া নষ্ট করতে সক্ষম হয় এবং এই সময় ক্লার্ক এবং লেক্সা আকাশের মধ্যে বাজির মতো কিছু একটা দেখতে পায়, যেটা দেখে তারা বুঝতে পারে যে ব্লেক তার লক্ষ্যে সফল হয়েছে, অর্থাৎ অ্যাসিড ধোঁয়া বন্ধ করে দিতে সক্ষম হয়েছে। তাই এখন আর দেরি না করে এক্ষুনি যুদ্ধ ঘোষণা করতে হবে মাউন্ট ওয়েদারের বিরুদ্ধে। খেলা সবে জমে উঠেছে, এবার হবে আসল জিনিস। কিন্তু ব্যাপারটা এত সহজ নয়, কারণ ব্লেক যেভাবে অ্যাসিড ধোঁয়াটা নষ্ট করেছে সেটা কিছুক্ষণের জন্য, সেটা পার্মানেন্ট কোনো ব্যবস্থা নয়। ওদিকে দেখা যায় কেজ জানতে পেরে যায় যে এখানে ছদ্মবেশে একজন আর্কবাসী রয়েছে। কেজ ব্লেককে ধরতে লোক পাঠায় আর প্রস্তুতি নিতে শুরু করে তার শত্রুদের বিরুদ্ধে। কিন্তু তখনই একটা ঘটনা ঘটে। অ্যাসিড রাখা ছিল যে ট্যাঙ্কে, সেই ট্যাঙ্কে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণের সমস্ত অ্যাসিড জ্বলে যায়। কিন্তু সৌভাগ্যবশত ব্লেক এসি ডাকের মধ্য দিয়ে কোনো রকমে বেরিয়ে যায়। ওদিকে দেখা যায় মার্ফিরা ওই মরু অঞ্চলে আরও কিছুটা এগিয়ে গেলে তারা একটা ড্রোন দেখতে পায়
এবং সেটা একটা ঢিল মারতেই ড্রোনটা কাজ করা শুরু করে। এমনকি ড্রোনটা সামনে থাকা জলাশয়ের অপর প্রান্তে রওনা দিলে তারাও সেখানে থাকা একটা নৌকা নিয়ে অপর প্রান্তের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে মাউন্ট ওয়েদারে ব্লেককে দেখা যায় সে নিজেকে একটু সামলে খাঁচায় বন্দি আদিবাসীদের উদ্ধার করতে চায়। এমন সময় কেজ মাউন্ট ওয়েদারের সবাইকে এটা ঘোষণা করে দেয় যে শুধুমাত্র আর্কবাসী বা আদিবাসীদের অস্থি মজ্জার সাহায্যেই আমরা আবার আগের মতো স্বাভাবিকভাবে পৃথিবীতে চলাফেরা করতে পারবো। সূর্যের আলো বা রেডিয়েশনে আমাদের কোনো ক্ষতি হবে না। তাই আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা 44 জন আর্কবাসীকে ধরতে সাহায্য করো, কারণ তাদের বোন ম্যারো বা অস্থি মজ্জা আমাদের প্রয়োজন। সাথে সাথে কেজের গার্ডরা ঘরে ঘরে গিয়ে তল্লাশি শুরু করে এবং আর্কবাসীদের পাওয়ার জন্য তারা জ্যাসপার এবং মায়াকেও খুঁজে পেয়ে যায়। অন্যদিকে ক্লার্কের কাছে রেভেনের তৈরি এক হাইড্রোজেন বিস্ফোরক এসে পৌঁছায়, যা তাকে লড়াইয়ে সাহায্য করবে। এরপর ক্লার্ক তার সমস্ত যোদ্ধাদের নিজেদের কাজ এবং যুদ্ধনীতি বুঝিয়ে দেয়। এদিকে অক্টিভিয়াকে দেখা যায় কিছু আদিবাসীদের নিয়ে রিপার্সদের যাতায়াতের রাস্তায় এসে পৌঁছে যায় এবং রিপার্সরা সেখানে এলে অক্টিভিয়াদের কাছে থাকা শব্দযন্ত্র দিয়ে তারা রিপার্সদের নিয়ন্ত্রণ করে। ক্লার্কও তার টিম নিয়ে মাউন্ট ওয়েদারের প্রধান দরজায় রেভেনের দেওয়া বিস্ফোরক সেট করে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় বোম বিস্ফোরণ হয়। ক্লার্করা বাইরে থেকে বিস্ফোরণের আওয়াজ শুনে এটা নিশ্চিত হয় যে তাদের কাজ সফল হয়েছে। এদিকে বিশাল বিস্ফোরণের জন্য গোটা মাউন্ট ওয়েদারের বৈদ্যুতিক ব্যবস্থা বন্ধ হয়ে যায়, কিন্তু মাউন্ট ওয়েদারের সদর দরজায় লাগানো বোমাটা বিস্ফোরণ করার সময় রিমোট কাজ করা বন্ধ করে দেয়। এদিকে অনবরত গুলি চলতে শুরু করেছে চারদিক থেকে, কিন্তু এই সময় লিঙ্কন আগুন লাগানো তীর দিয়ে সদর দরজায় লাগানো বোমাটা বিস্ফোরণ করাতে সফল হয়। মায়া জ্যাসপার এবং ব্লেককে জানায় 30 মিনিটের মধ্যে কিন্তু মাউন্ট ওয়েদারের জেনারেটর চালু হয়ে যাবে, আবার কারেন্ট ফিরে আসবে, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। দেখা যায় ক্লার্ক নিজেদের লোকেদের নিয়ে সদর দরজা খুলে দেখে সেখান থেকে অনেক বন্দিরা বার হচ্ছে। ক্লার্ক অবাক হয়ে যায়, বিনা যুদ্ধেই বন্দীদেরকে ছেড়ে দিচ্ছে মাউন্ট ওয়েদারের লোকেরা। কিছুক্ষণ পর লেক্সা সেখানে আসে এবং সে এসে জানায় কেজের একজন লোক তার সঙ্গে এক চুক্তি করেছে। কি চুক্তি? যুদ্ধ ছাড়াই সমস্ত বন্দী আদিবাসীদের মুক্তি দেওয়া হচ্ছে, কিন্তু আর্কবাসীদের নয়। লেক্সা সরাসরি ক্লার্ককে জানিয়ে দেয়, আদিবাসীদের লিডার হিসাবে আমার আদিবাসীদের বাঁচানোটা প্রথম কর্তব্য। সুতরাং আমি মাউন্ট ওয়েদারের লোকেদের সঙ্গে যুদ্ধ না করার চুক্তি করেছি, তাই এখন তোমাদের লড়াই তোমাদেরকে লড়তে হবে, আমরা তোমার সাথে নেই। সমস্ত আদিবাসীরা সেই মুহূর্তে যুদ্ধ ছেড়ে ফেরত চলে যায় এবং যাওয়ার সময় তারা লিঙ্কনকেও বন্দী করে নিয়ে যায়। এমনকি রিপার্সদেরকে নিয়ন্ত্রণ করছিল যে আদিবাসীরা, সেই আদিবাসীরাও যুদ্ধ বয়কটের সংকেত পেয়ে সেই মুহূর্তে সেখান থেকে চলে যায়। সুতরাং বর্তমানে মাউন্ট ওয়েদারের লোকেদের কাছ থেকে আর্কবাসীদের বাঁচানোর দায়িত্ব একমাত্র বাকি আর্কবাসীদের ওপরেই আছে। আদিবাসীরা তাদেরকে কোনো রকমভাবে সাহায্য করবে না। এবং কেজ এই যে বুদ্ধি করে আদিবাসীদেরকে যুদ্ধ থেকে বিরত করলো, এই বুদ্ধিটা তাকে তার বাবা ওয়ালেস দিয়েছিল। ওয়ালেস হতে পারে ভালো মানুষ, কিন্তু কেজ যখন গিয়ে তার কাছে বুদ্ধি চেয়েছিল যে আমরা ফেসে গেছি, আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে, আমাদের অস্থিমজ্জাগুলো দরকার যাতে আমরা স্বাভাবিকভাবে পৃথিবীতে চলাফেরা করতে পারি, এবং এসব শুনে ওয়ালেস তার ছেলেকে সাহায্য করেছিল এবং এই বুদ্ধিটা দিয়েছিল যাতে আদিবাসীদের সাপোর্ট আর্কবাসীরা না পায়। এদিকে দেখা যায় সীমাহীন গভীর সমুদ্রের মাঝখানে আর্কের প্রধান অজানা গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে নিজের লোকেদের নিয়ে। আর সে গভীর সমুদ্রে তাদের 4 জনের মধ্যে 2 জনকে হঠাৎই এক হিংস্র প্রাণীর আহার হতে হয়। সৌভাগ্যবশতভাবে বেঁচে যায় আর্কের প্রধান এবং মরফি। অনেক কষ্টে তারা কোনো রকমে তীরে ফিরে আসে। ওদিকে দেখা যায় মায়ের পিপিই কিটে শুধুমাত্র 30 মিনিটের অক্সিজেন বেঁচে আছে। অক্টিভিয়া তাকে নিয়ে অক্সিজেন ট্যাঙ্ক সংগ্রহ করতে যায়। মাউন্ট ওয়েদারের ভেতরে বন্দি থাকা আর্কবাসীদের বেঁধে রেখে এক এক করে বোন ম্যারো সংগ্রহ করা শুরু হয়। এমনকি দেখা যায় সেখানে রেভেন এবং তার সহকর্মীকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, কেজ ক্লার্কের মা ও কেনকেও ধরে নিয়ে এসেছে। ক্লার্ক ওয়ালেসকে গিয়ে অনুরোধ করে এসব থামানোর জন্য, কিন্তু ওয়ালেস কোনো সাহায্য না করলে ক্লার্ক নিজেই ওয়াকিটকির সাহায্যে কেজের সঙ্গে কথা বলে। সে বলে, তুমি যদি আর্কবাসীদের না ছেড়ে দাও তাহলে তোমার বাবাকে আমরা মেরে ফেলবো। কিন্তু কেজের তাতেও কিছু যায় আসে না। সুতরাং বাধ্য হয়ে ক্লার্ক ওয়ালেসকে গুলি করে এবং হুমকি দেয়, যদি আমার মানুষদের না ছাড়ো তাহলে এরপর বিপদে পড়বে লেভেল 5। লেভেল 5 কি? যেখানে মাউন্ট ওয়েদারের লোকেরা সুরক্ষিতভাবে থাকে, সেই জায়গাটাকে বলা হয় লেভেল 5। কিন্তু এতেও কোনো লাভ হয় না। উল্টে কেজ বলে ক্লার্কের মায়ের বোন ম্যারো নেওয়ার কথা। এদিকে দেখা যায় বিপদ থেকে বেরোনোর একটাই রাস্তা পায় মন্টি। সেটা কি? একটা হ্যান্ডেল লক খুলে বাইরের বাতাসকে মাউন্ট ওয়েদারের ভেতরে আসতে দিতে হবে। সমস্ত আর্কবাসীকে যদি বাঁচাতে হয় তাহলে এই কাজটা করতেই হবে। এতে কি হবে? বাইরের বাতাস যখন মাউন্ট ওয়েদারের ভেতরে আসবে, মাউন্ট ওয়েদারে থাকা সমস্ত লোক রেডিয়েশনের প্রভাবে মারা যাবে, কারণ তারা বাইরের আবহাওয়ার সাথে এখনও মানিয়ে নিতে পারেনি। ওদিকে দেখা যায় সমুদ্রের তীরে রাত পেরিয়ে সকাল হলে মার্ফি একা একা এদিক ওদিক হাঁটতে হাঁটতে একটা ঘরের ভেতরে গিয়ে পৌঁছায়। ওদিকে মাউন্ট ওয়েদারে বাইরের হাওয়া প্রবেশ করার সাথে সাথে সবাই রেডিয়েশনে আক্রান্ত হয়, যাদের মধ্যে ছিল মায়াও।
কারণ মায়াও যেহেতু মাউন্ট ওয়েদারে থাকতো, সুতরাং সেও বাইরের রেডিয়েশনে আক্রান্ত হয়ে পড়ে এবং মায়া মারা যায়। এরপর অক্টেভিয়া বন্দি আর্কবাসীদের কাছে গিয়ে সবাইকে ছাড়ায়, আর ক্লার্করা মনিটরিং রুম থেকে বাইরে বেরিয়ে দেখে চারদিকে শুধু মানুষের লাশ ছড়িয়ে রয়েছে। অনেক নিষ্পাপ মানুষ রেডিয়েশনের প্রভাবে মারা গেছে। কিন্তু যাই হোক না কেন, অবশেষে আর্কবাসীরা এক নির্মম পরিণতির হাত থেকে রক্ষা পেয়েছে মাউন্ট ওয়েদারের এই ভয়ানক পরীক্ষা নিরীক্ষার হাত থেকে, রক্ষা পেয়েছে তাদের বোন ম্যারো বা অস্থি মজ্জা চলে যাওয়ার হাত থেকে। কারণ বোন ম্যারো বা অস্থি মজ্জা নিয়ে নিলে একটা মানুষ আর প্রাণে বাঁচে না। এদিকে কেজকে দেখা যায় সে বিপদ বুঝে বাধ্য হয়ে পালিয়ে আসে জঙ্গলে, যেখানে তাকে মারতে তেড়ে আসে লিঙ্কন। তখন কেজ রিপার্সদেরকে কাবু করা শব্দযন্ত্র দিয়ে তাকে দুর্বল করতে চাইলে লিঙ্কন নিজেকে সামলে নেয়, কারণ লিঙ্কনও কিছুটা রিপার্সে পরিণত হয়ে গেছিল। তলোয়ারের এক ঘায়ে সে হাত কেটে ফেলে এবং কেজ জঙ্গলবাসীদের রিপার্সে পরিণত করার জন্য যে ইঞ্জেকশন ব্যবহার করত সেটা তারই গায়ে পুশ করে তাকে সেখানেই ফেলে রেখে সে চলে যায়। আর্কবাসীদের দেখা যায় তারা সুস্থভাবে আলফা স্টেশনে ফিরে এসেছে, কিন্তু ক্লার্ক আলফা স্টেশনের বাইরে থেকেই তার লোকেদের কাছে চির বিদায় নিয়ে রওনা দেয় কোনো একটা অজানা গন্তব্যের দিকে। কারণ সে অনেকটাই অনুতপ্ত, কারণ মাউন্ট ওয়েদারের প্রচুর মানুষ নিষ্পাপ মানুষ ছিল। শুধুমাত্র আর্কবাসীদের বাঁচানোর জন্য বাইরের বাতাস তারা ঘরে আসতে দিয়েছিল এবং এই জন্য অনেক নিষ্পাপ মানুষ মারা যায়। এছাড়াও জঙ্গলে যে বিস্ফোরণটা হয়েছিল তাতেও প্রচুর আর্কবাসী এবং আদিবাসী মারা গেছিল, সেটার জন্য সে নিজেকেই দায়ী করে। এবং একই সাথে আদিবাসীদের লিডার লেক্সাকে সে অনেক বিশ্বাস করেছিল, যাকে এত বিশ্বাস করেছিল সেই শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করেছে। আর্কবাসীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে লেক্সা তার দলবল নিয়ে পালিয়ে গেছিল। সুতরাং এত দিক থেকে মানসিক আঘাত পাওয়ার পর ক্লার্ক একটু একা থাকতে চায়, কারণ এখনকার মতো বিপদ কেটে গেছে। মাউন্ট ওয়েদারের সেই ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষার রুম থেকে আর্কবাসীদের উদ্ধার করে নিয়ে এসেছে। আর এখানেই দি 100 সিজন 2 শেষ হয়ে যায়। দেখো, এই ওয়েব সিরিজের আরও কয়েকটা সিজন আছে, তবে আমি যতদূর দেখলাম সিজন 2 পর্যন্তই ঠিক আছে কাহিনী, বাট তারপর থেকে বোরিং এবং উল্টোপাল্টা কাহিনী শুরু হয়ে যায়। তো আমি বাকি সিজনগুলোকে আর এক্সপ্লেন করছি না, বাট যদি তোমরা কেউ বাকি সিজনগুলো দেখতে চাও তো আমার ফেসবুকে তোমরা জয়েন করতে পারো, বা আমার হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে সেখানেও জয়েন করতে পারো। দেখবে ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর নিচে, তো ওখানে আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডাইরেক্ট দেখে নিও। কারণ পরবর্তী সিজনগুলোতে কাহিনী সেরকম একটা নেই, আর সেরকম লেভেলের না হলে তো এক্সপ্লেন টিভি বাংলাতে এক্সপ্লেন করা হবে না। সুতরাং পরবর্তী ভিডিওগুলো দুর্দান্ত কিছু মুভি এক্সপ্লেন আসতে চলেছে, এবং তার পরবর্তীতে যদি কোনো ভালো ওয়েব সিরিজ পাই তাহলে সেটা এক্সপ্লেন করব। তো ভিডিও কেমন লাগলো, আর সবথেকে বড় কথা দ্য 100 সিজন 1 আর সিজন 2 দুটোর মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্ট পড়বো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। যারা আগের পার্টগুলো দেখোনি, দেখো ওপরে চলে এসেছে লিঙ্কে ক্লিক করে দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই খুব ভালো থেকো।